আজকে জাস্ট আমরা মনে করেন এতদিন যা যা শিখছি ওইগুলো সুন্দর করে মানে কিভাবে আমরা অ্যালাইন করে করে চার্ট ট্রেডিং করবো এটা দেখি, হ্যাঁ। মানে এতদিন যা যা শিখছি চার্ট সিলেকশন থেকে স্টার্ট করে এন্ড লাস্ট ক্লাস ছিল ওপেন এরিয়া, বাট ওপেন এরিয়া বুঝতে হলে আমাদের কিসের প্রয়োজন? পাওয়ার এন্ড এক্সজশনের, ক্যান্ডেলস এর পাওয়ার আছে কিনা বা এক্সজশন এক্সজস্টেড কিনা বা নন এক্সজস্টেড কিনা, এসব বুঝলে আমরা ওপেন এরিয়া বুঝতে পারবো মার্কেটের, তাই না? আর এছাড়া এর আগ পর্যন্ত যা যা পড়ছি ওইগুলো আমরা সুন্দর করে অ্যাপ্লাই করি। লাইক ফার্স্ট হচ্ছে আমাদের কি চার্ট সিলেকশন, চার্ট কি সিলেক্টেবল কি সিলেক্টেবল না। লাইক যদি চার্টে সিলেক্টেবল না হয় তাহলে ওটা আমাদের জন্য কি হয়ে যায়? রিস্কি চার্ট। রিস্কি চার্ট বলতে কি আমরা যে অ্যামাউন্টে ইনভেস্ট করবো ওটা আমাদের মধ্যে অ্যামাউন্টের উপর কি থাকে? রিস্ক বেশি থাকে, তাই না? তো সবার ফার্স্টে আমাদের কি থাকতে হবে? ঠিক চার্ট সিলেকশন। যদি চার্ট সিলেকশনে ঠিক না থাকে, আমরা যে অ্যামাউন্টটা ইনভেস্ট করতে যাচ্ছি যেখানে, ওটা আমাদের কি লস হওয়ার চান্স বেশি থাকে। লাইক আপনি জেনে শুনে ডাকাতি হবে এমন জায়গায় জেনে শুনে আপনি কেন স্বর্ণ অলংকার নিয়ে যাবেন, এরকম টাইপের। তো আপনি জানেন যে চার্টটা ব্যাড, মানে মার্কেটটা আপনার জন্য খারাপ। তো ওই টাইপের মার্কেটে আমরা কখনো কি করব না? এন্টার করব না। ফার্স্টে আমাদের কি ঠিক থাকতে হবে? চার্ট সিলেকশন বা মার্কেটের সিলেকশন ঠিক থাকতে হবে। তো চার্ট সিলেকশনের মধ্যে আমরা গুড চার্ট, ব্যাড চার্ট এন্ড অর্ডার ফ্লো, মানে ক্যান্ডেলস দিয়ে কিভাবে দেখতে হয়, এন্ড মার্কেটের সুইং পোস্ট দিয়ে কিভাবে দেখতে হয়। ক্যান্ডেলস দিয়ে কিভাবে দেখতে হয়? ক্যান্ডেলস এর অর্ডার ফ্লো দিয়ে, লাইক স্টেবল অর্ডার ফ্লো ফলো করতেছে, হ্যাঁ স্টেবল অর্ডার ফ্লো। আরেকটা হচ্ছে কি আমাদের আনস্টেবল অর্ডার ফ্লো। আরেকটা হচ্ছে কি আমাদের আনস্টেবল অর্ডার ফ্লো, তাই না? আরেকটা হচ্ছে আমাদের হাফ আনস্টেবল অর্ডার ফ্লো। লাইক অর্ডার ফ্লো ডিক্রিজ করছে এন্ড নেক্সট ক্যান্ডেল কি চলে আসছে? বিগার চলে আসছে। তো এরকম টাইপের মানে এগুলো সব অ্যালাইন করে আমরা চার্ট সিলেক্ট করি বা ক্যান্ডেলস এর মার্কেটের মুভমেন্ট প্রেডিকশন করি। তো লাইক আমরা ফার্স্টে চার্ট সিলেকশনের বেসিক গুলো জেনে নিলাম। এখন আমরা চার্টে যাই যে কোনো। এখন এই চার্টে আসলাম। এই চার্টটা আমাদের জন্য কি সিলেক্টেবল কি সিলেক্টেবল না? ফার্স্টে আমরা কি দেখবো? ফার্স্টে আমরা দেখবো ক্যান্ডেলস এর মধ্যে গ্যাপসটা কিরকম পরিমাণ হচ্ছে। ফার্স্টে আমরা দেখবো কি ক্যান্ডেলস এর মধ্যে গ্যাপসটা কিরকম পরিমাণ হচ্ছে, কারণ গ্যাপস এর রুল একদিকে আর যত যা শিখছি সব রুল আরেক দিকে আমাদের, তাই না? গ্যাপস এর রুল একদিকে আর যত যা শিখছি সবকিছুর রুল আরেক দিকে। কারণ হচ্ছে গ্যাপস যেহেতু বড় বড় হচ্ছে, আপনার যদি সবকিছু ঠিক থাকেও তবুও গ্যাপস যদি আপনার যেহেতু বড় বড় হচ্ছে, আপনি ট্রেড একটা প্লেস করলেন ওপেনিং থেকে, আপনার ট্রেড উইন হলো, ক্যান্ডেল ক্লোজ দিল, বাট ক্যান্ডেল ক্লোজ করে দিবে আপনার কোথায়? গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং এর নিচে। তো আপনার চার্ট সিলেকশনের মধ্যে সবকিছু যদি আপনার দিকে গুড চার্টের ইন্ডিকেশন দেয়, তবুও আমি ওই চার্টটা সিলেক্ট করবো না যদি গ্যাপস থাকে, এত বিশাল বড় বড় গ্যাপস থাকে। আচ্ছা, তো এই চারটার মধ্যে আমরা ইন্টার করলাম, ইন্টার করার পর দেখতে পাচ্ছি কি মার্কেটের সুইংকে ব্রেক করে ফেলছে। এখন মার্কেটের সেন্টিমেন্ট এখান থেকে কোন ডিরেকশনে? ডাউন ডিরেকশনে। আমরা জানি 3 to 4 ক্যান্ডেল পর কি হয়? অর্ডার ফ্লো এক্সেশন হয়। স্টেবল মার্কেটে কি হয়? 3 to 4 ক্যান্ডেল পর অলওয়েজ অর্ডার ফ্লো এক্সেশন হয়। আচ্ছা, এখানে আমরা রিভার্সালের জন্য ট্রেড নিতে পারি। বাট কথা হচ্ছে আমাদের দেখতে হবে যে আশেপাশে কোনো এন্ট্রি পয়েন্টের কাছে আছে কিনা মার্কেট। লাইক এখানে একটা এন্ট্রি পয়েন্ট কে ব্রেক করে দিছে, তার মানে এন্ট্রি পয়েন্টের কাছে নাই। এখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এন্ট্রি পয়েন্টের কাছে আছে মার্কেট, তাই না? এখানে দেখতে পাচ্ছি এখানে একটা হ্যাঁ এন্ট্রি ভাই। পয়েন্টের কাছে আছে। তো এন্ট্রি পয়েন্টের কাছে থাকা মানে কি? স্ট্রাকচার লিকুইডিটি। এন্ট্রি পয়েন্টে থাকা, এন্ট্রি পয়েন্টের কাছে থাকা মানে এখানে কি? ট্র্যাপ করতে পারি। স্ট্রাকচার লিকুইডিটি বা এখানে ট্র্যাপ করতে পারে। তো আমরা কোথায় কোথায় ট্রেড প্লেস করতে পারবো মার্কেটে? আমরা মার্কেটের এভরি প্লেসে ট্রেড প্লেস করতে পারবো। বাট কোথায় অ্যাভয়েড করতে হবে আমাদের? অনলি যদি এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টের কাছে যদি চলে যায়, তাহলে আমরা কন্টিনিউশনের ট্রেড, সরি, রিভার্সালের ট্রেড আমরা অলওয়েজ কি করব? অ্যাভয়েড করব। কন্টিনিউশনের ট্রেডও অ্যাভয়েড করব, রিভার্সালের ট্রেডও অ্যাভয়েড করব। কন্টিনিউশনের ট্রেড কখন করতে পারবো? অনলি অ্যাবসেন্সের ক্ষেত্রে। কন্টিনিউশনের ট্রেড আমরা কখন করতে পারবো? অনলি অ্যাবসেন্সের ক্ষেত্রে। যখন মার্কেট এন্ট্রি পয়েন্টের কাছে চলে যাবে আমরা কন্টিনিউ করতে পারবো, বাট কখন? অনলি অ্যাবসেন্সের ক্ষেত্রে। এছাড়া বাকি যত সিনারিও আছে সব সিনারিও অ্যাকর্ডিং আমরা কি করব? অলওয়েজ অ্যাভয়েড করব। কন্টিনিউশনের ট্রেড বা রিভার্সালের ট্রেড আমরা অলওয়েজ কি করব? অ্যাভয়েড করব যখন মার্কেট স্ট্রাকচারের কাছে চলে যায় বা এন্ট্রি পয়েন্টের জোনের কাছে চলে যায়, তখন আমরা কি করব? অ্যাভয়েড করব। আচ্ছা, চার্টটা আমাদের জন্য কি ছিল? সিলেক্টেবল ছিল না। কারণ হচ্ছে কি গ্যাপস দেখতে পাচ্ছি বিশাল বড় বড়। বিশাল বড় গ্যাপস থাকলে আমরা ওই চার্টকে কি করবো না, কখনোই সিলেক্ট করব না। আচ্ছা, বাকি যে রুলস গুলো ছিল, বাকি রুলস অ্যাকর্ডিং এটা চার্ট আমাদের কি ছিল? সিলেক্টেবল। কারণ কি মার্কেট অর্ডার ফ্লো অ্যাকর্ডিং স্টেবল, তাই না? মার্কেট সুইং কে ব্রেক করে ফেলছে, তার মানে কাজও শেষ। তো আমরা এখানে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি। চার্ট আমাদের জন্য এটা কি ছিল? সিলেক্টেবল ছিল। বাট গ্যাপসের রুল অ্যাপ্লাই করলে চার্ট এটা আমাদের জন্য সিলেক্টেবল থাকে না, এরকম ভাবে। তো এখন অন্য আরেকটা চার্টে যাই। এই চার্ট আমাদের জন্য কি?
এই চার্ট আমাদের জন্য কি সিলেক্টেবল চার্ট। এই চার্ট আমাদের সিলেক্টেবল। জন্য সিলেক্টেবল, কারণ হচ্ছে সিলেক্টেবল। কি লাস্ট সুইং পোজ আমাদের জন্য ক্লিয়ার। সুইং মানে কি এন্ট্রি পয়েন্টকে ব্রেকডাউন করে দিছে, পোজ মানে কি মুভমেন্ট। আমরা মুভমেন্ট কি আইডেন্টিফাই করতে পারতেছি মার্কেটের? হ্যাঁ পারতেছি, কারণ হচ্ছে কি মার্কেটের লাস্ট সুইং কে ব্রেক করে দিছে, তো মুভমেন্ট মার্কেট ডাউন ডিরেকশনের এভাবে জিগজ্যাগ কমপ্লিট করতে পারতেছে, করতেছে। তো এখন যেহেতু লাস্ট সুইং কে ব্রেক করে ফেলছে, মানে লাস্ট এন্ট্রি পয়েন্ট কে যেহেতু ব্রেক করে ফেলছে, তো এখন মার্কেটের কাজ কি, যেটা বাকি ছিল ওটা কমপ্লিট করা হয়ে গেছে, তাই না? তো মার্কেট এখন কোন মুডে চলে যাবে? মার্কেট মার্কেট এখন রেস্টিং মোডে চলে যাবে, তাই না? মার্কেট এখন হ্যাঁ। রেস্টিং মোডে চলে যাবে। এখন মার্কেট এই পয়েন্টে চলে আসলো সাপোজ, বা এই পয়েন্টে ক্লোজিং দিল, তাহলে মার্কেটের সেন্টিমেন্ট অ্যাকর্ডিং, মার্কেটের মুভমেন্ট অ্যাকর্ডিং নেক্সট মুভমেন্ট কোন ডিরেকশনে? এখন কারেন্টলি মার্কেটের নেক্সট মুভমেন্ট কোন ডিরেকশনে? ডাউন, ডাউন ডিরেকশনে ভাই। ডাউন ডিরেকশনে। মার্কেটের প্রিভিয়াস মুভমেন্ট দেখে আমরা আইডেন্টিফাই করতে সেন্টিমেন্ট পারতেছি। ডাউন ভাই। হ্যাঁ, মার্কেটের প্রিভিয়াস মুভমেন্ট দেখে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি মার্কেটের কারেন্ট মুভমেন্ট কোন ডিরেকশনে, ডাউন ডিরেকশনে। এখন এন্ট্রি ডাউন পয়েন্ট ডিরেকশন। ট্র্যাপ বা এন্ট্রি পয়েন্টের কাছে গেলে আমরা কখন কখন অ্যাভয়েড, কোন কতটুক গ্যাপ থাকলে অ্যাভয়েড করব এন্ট্রি পয়েন্টের কাছে গেলে? একটা ছোট, একটা ক্যান্ডেল। একটা ডোজি টাইপের ক্যান্ডেল বা একটা মনে করেন স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল যখন ফর্ম হতে পারে তখন। এখানে কি স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল ফর্ম হওয়ার স্পেস বাকি ছিল নাইট থেকে? ছিল ভাই। তাহলে এখানে কি করতে পারে মার্কেট? তখন ট্র্যাপ মার্কেট এখানে করতে ট্র্যাপ করতে পারে। এছাড়া আমরা আরেকটা কি জানি? ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ, তাই না? আরেকটা আমরা জানি ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ। তো মার্কেটে এখানে যদি আমরা নোটিস করি, এখানে কি ছিল, একটা ট্রেন লাইন টাইপের ছিল মার্কেটে। তো এখানেও পারে। মার্কেট কি করতে পারে? ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ করতে পারে। বাট মার্কেটের বাকি যে রুল অ্যাকর্ডিং আমরা কি করছিলাম, ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করছি। এখনো মার্কেট এন্ট্রি পয়েন্টের কাছে আছে, এখনো মার্কেট স্টিল কি করতে পারে, চাইলে ট্র্যাপ করতে পারে। ট্র্যাপ নাও করতে পারে, বাট আমরা কি করব, অ্যাভয়েড করব। ট্র্যাপ নাও করতে পারে কেন? রিজন কি? রিজন হচ্ছে যারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ট্রেডার তাদেরকে তো একটু আশা ভরসা দিতে হবে, তাই না? অলওয়েজ যদি ট্র্যাপ করে তাহলে তো তারা মার্কেটে আর এক্সিস্টই করবে না, তারা তো জীবনে প্রফিটই করতে পারবে না, তাই না? তো মাঝে মাঝে এখানে রিভার্সালও চলে আসবে, মাঝে মাঝে কন্টিনিউ করে যাবে। বাট আমরা কি করব? আমরা অ্যাভয়েড করব। আমরা টোটালি এখানে কি করব, এন্ট্রি পয়েন্টের কাছে গেলে অ্যাভয়েড করব মার্কেটে। আচ্ছা, এখন কারেন্টলি মার্কেটের সুইং পোজ কি ক্লিয়ার আছে আমাদের কাছে? না, নেই। কারণ হচ্ছে কি লাস্ট সুইং কে ব্রেক করার পর মার্কেট নতুন করে সুইং ব্রেক করে নেই। মার্কেট কি হয়ে গেছে, ওয়ান ডিরেকশনাল হয়ে গেছে, তাই না? মার্কেট নতুন করে পোজ ক্লিয়ার করে নেই। মার্কেটের মার্কেটের মুভমেন্ট আমরা এখন আইডেন্টিফাই করতে পারতেছি না, যে মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনে যাবে না আপ ডিরেকশনে যাবে না এখানে রেঞ্জিং করবে, তাই না? প্রিভিয়াস মুভমেন্ট দেখে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না, কারণ প্রিভিয়াস মুভমেন্ট কিরকম ছিল মার্কেটের, ডাউন ডিরেকশনের জন্য জিগজ্যাগ। এখন কারেন্টলি মার্কেট ডাউন ডিরেকশনে জিগজ্যাগ ব্রেক করে ওয়ান ডিরেকশনাল হয়ে গেছে, তাই না? তো এই অবস্থায় আমরা প্রিভিয়াস মুভমেন্ট দেখে কি কারেন্ট মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারতেছি? না না, ভাই। পারতেছি না আমরা, কারণ হচ্ছে মার্কেট কি হয়ে গেছে, ওয়ান ডিরেকশনাল। এই অবস্থায় আমরা ওয়েট করব কিসের জন্য, নতুন করে সুইং পোস্ট ক্লিয়ার করার জন্য। কিরকম ভাবে সুইং পোস্ট ক্লিয়ার করতে পারে? লাইক এখানে এন্ট্রি পয়েন্ট কোনটা রেড এখন ক্যান্ডেল একটা। এখন রিসেন্ট এন্ট্রি পয়েন্ট কোনটা আমাদের রিসেন্ট এন্ট্রি পয়েন্টের জন্য? এটা, তাই না? এখন রেড যদি ক্যান্ডেলের উইকটা। হুম, এখন যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের উইকটাকে বা এই জোনটাকে যদি ব্রেক ডাউন করে ফেলে, তাহলে মার্কেটের মুভমেন্ট কোন ডিরেকশনে শিফট হয়ে যাবে? ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশনে শিফট হয়ে যাবে। ডাউন ডিরেকশনে শিফট হয়ে যাবে, কারণ হচ্ছে কি লাস্ট সুইং কে ব্রেক করে ফেলবে, তাই না? যেহেতু লাস্ট সুইং কে ব্রেক করে ফেলছে, তো মার্কেটের সুইং পোজ ক্লিয়ার হয়ে গেছে এন্ড মার্কেটের কাজও শেষ। মার্কেটের কাজ থাকে কি লাস্ট সুইং কে ব্রেক করা। সুইং কে যেহেতু ব্রেক করে ফেলছে, তো এন্ট্রি, তাদের কাজ শেষ। এখন তারা কি মুডে চলে যাবে, রেস্টিং মুডে চলে যাবে, তাই না? টেস্টিং মোডে। মার্কেট এখন রেস্টিং মুডে চলে যাবে। এখন ব্রেক করতে পারে নাই মার্কেটে, এখন আমরা কি করব এই অবস্থায়? সিম্পলি অ্যাভয়েড করব, আমরা অন্য কিছুই একটা করবো না। আ- আ- আমরা এখন ওয়েট করব এন্ট্রি পয়েন্টকে ব্রেক করার জন্য। না হলে আমরা কি করব, বেটার হয় অন্য একটা চার্টে যে অপরচুনিটি খুঁজি। এখন এই চার্টে আমরা আসলাম, এই চার্টে কি কোন ডিরেকশনে অপরচুনিটি দেখতে পাচ্ছি? সেন্টিমেন্ট অ্যাকর্ডিং ডাউন ডাউনে। ডিরেকশনে ভাই। ডাউন ডিরেকশনে। লাস্ট সুইং পোস্ট ক্লিয়ার মার্কেটে, মার্কেটের এখান থেকে মুভমেন্ট কোন ডিরেকশনে, ডাউন ডিরেকশনে। এছাড়া আমাদের কাছে এক্সট্রা কনফার্মেশন কি? এক্সট্রা কনফার্মেশন হচ্ছে অর্ডার ফ্লো এক্সেশন। ওয়াটার অর্ডার ফ্লো এক্সেশন। অর্ডার ফ্লো এক্সেশন, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা মিনিমাম 3 to 4 ক্যান্ডেল পর কি হয়ে যায়, এভরি টাইম অর্ডার ফ্লো এক্সেশন হয়ে যায়, তাই না? তো এখানে অর্ডার ফ্লো এক্সেশনও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া মার্কেটের সেন্টিমেন্ট এখান থেকে কোন ডিরেকশনে, ডাউন ডিরেকশনে। তো ডাউনে। এই ট্রেডের পিছনে আমাদের আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং কনফার্মেশন কয়টা ছিল? দুইটা ছিল, তাই না? এখন দুইটা। নেক্সট ক্যান্ডেলেও সেন্টিমেন্ট কোন ডিরেকশনে, ডাউনে। ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশনে। বাট এখানে কি হয়ে গেছে, গ্যাপ আপ, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের 3 to 4 ক্যান্ডেলস এর মধ্যে ব্যাক টু ব্যাক গ্যাপ আপ হচ্ছে। এই ক্যান্ডেলেও গ্যাপ আপ,
এই ক্যান্ডেলে গ্যাপ ডাউন, এই ক্যান্ডেলে গ্যাপ আপ, এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে এগেন কি গ্যাপ আপ। তো এই অবস্থায় আমরা ট্রেড কন্টিনিউ করব না অ্যাভয়েড করব? চার্ট এটা আমাদের জন্য কি হয়ে যাবে? চার্ট অ্যাবাউট, বেড অ্যাভয়েড হয়ে চার্ট। যাবে, তাই না? ব্যাড চার্ট হয়ে যাবে আমাদের। তো আমরা এরকম চার্ট সুইচ করতে থাকবো। আমাদের যদি আই শার্প থাকে তাহলে আমরা চার্ট সুইচ করতে থাকবো। সুইচ করলে আমরা কি করতে পারবো? 10 মিনিটের মধ্যে অ্যাটলিস্ট এক থেকে দুইটা ট্রেড, এখানে যেমন একটা অপরচুনিটি পেয়ে গেলাম, এখানে যেমন একটা অপরচুনিটি পেয়ে গেলাম। তো এমন ভাবে চার্ট সুইচ করতে থাকলে আমরা অপরচুনিটি পাবো, বাট এর আগে আমাদের কি করতে হবে? আই শার্প করতে হবে। মানে চার্ট সিলেকশনের জন্য কি প্রয়োজন আপনার? আই শার্প হতে হবে, নোটিস করার স্পিড আপনার বাড়াতে হবে। কি বলতে বুঝছেন? এখন লাইক আমি চার্টে এন্টার করার সাথে সাথে আপ ডিরেকশন ট্রেড প্লেস করে দিছি। লাইক রিজন কি? রিজন হচ্ছে কি, মার্কেট সেন্টিমেন্ট এমন ভাবে ফলো করতেছে, প্রিভিয়াসলি এতটুকু মুভমেন্ট দিছে, আপাতত এতটুকু মুভমেন্ট দিতে পারে, ওইটা ফলো করছে। এখন আপাতত সেন্টিমেন্ট অ্যাকর্ডিং আমাদের ট্রেড কোন ডিরেকশনে হতে পারে? আপ ডিরেকশনে, তাই না? আপে। আপ ডিরেকশনে। সেন্টিমেন্ট অ্যাকর্ডিং আমাদের ট্রেড কোন ডিরেকশনে? আপ ডিরেকশনে। প্রিভিয়াস আপডেট। মুভমেন্ট অ্যাকর্ডিং সেন্টিমেন্ট কোন ডিরেকশনে? আপ ডিরেকশনে। ক্যান্ডেলস এর অর্ডার ফ্লো কি স্টেবল না আনস্টেবল? স্টেবল। মার্কেটে গ্যাপস কি স্টেবল। মার্কেটে গ্যাপস কি বেশি হচ্ছে না বেশি হচ্ছে না? তাহলে না সব ভাই। দিক না। থেকে এটা চার্ট আমাদের জন্য কি সিলেক্টেবল, এন্ড মার্কেটে এখানে আমরা কি করতে পারি? ট্রেড প্লেস করতে পারি। আচ্ছা, এখন যদি এই ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি পয়েন্টের কাছে ক্লোজিং দেয় তখন আমরা কি করব? অ্যাভয়েড। এন্ট্রি পয়েন্টকে যদি ব্রেক করে ফেলে তখন কি করব? ডাউনের জন্য। ডাউন। ডাউনের জন্য আসবো। এখন এই রিসেন্ট রিসেন্ট ক্যান্ডেলটা যদি রেড হয়ে যায় এন্ড এই লাস্ট গ্রিন ক্যান্ডেলের লোয়ার আপডেট। উইককে ব্রেক করে ফেলে, তাহলে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো? আপে। আপডেট। আপ ডিরেকশনে, তাই না? কারণ সুইং পোজ ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে। এখন লাস্ট এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে নেয়, মার্কেট কি করে নেয়? লাস্ট এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে নেয়, মার্কেট রিভার্স করে এই ক্যান্ডেলের জোনের মধ্যে আটকে গেছে, তাই না? এখন যদি এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে তাহলে আমাদের জন্য কি ক্লিয়ার হবে? সুইং পোজ ক্লিয়ার হবে। বাট আপাতত আমাদের জন্য কি সুইং পোজ ক্লিয়ার মার্কেটের না। কারেন্ট না ভাই। সিচুয়েশন করে? না, ক্লিয়ার না, তাই না? তো এই অবস্থায় আমরা কি করতে পারতেছি না, নেক্সট মুভমেন্ট কোন ডিরেকশনে আসতে পারে ওইটা আইডেন্টিফাই করতে পারতেছি না, তাই না? আপকামিং মুভমেন্ট মার্কেটের প্রেডিকশন করে কিভাবে? একটা হচ্ছে ক্যান্ডেলস এর মার্কেটের ওপেন এরিয়া দিয়ে আপকামিং 3 to 4 ক্যান্ডেলস এর মুভমেন্ট প্রেডিকশন করতে পারি আমরা হচ্ছে ওপেন এরিয়া দিয়ে। আরেকটা হচ্ছে আপনার কি দিয়ে? মার্কেটের প্রিভিয়াস যে মুভমেন্ট দিতেছে ওই মুভমেন্টকে দেখে, যে প্রিভিয়াসলি মার্কেট আপ ডিরেকশনে এভাবে জিগজ্যাগ ফলো করতেছে, তো রিসেন্টে যখন যেহেতু এখানে চলে আসছে মার্কেট, তো প্রিভিয়াস মুভমেন্ট অ্যাকর্ডিং এখান থেকে আপ ডিরেকশনে যেতে পারে মার্কেট এগেন। এখন যাবে কি যাবে না এটা ডিপেন্ড করে কিসের উপর? এই ওয়েভের পাওয়ারের পাওয়ার। উপর, এই ওয়েভ এক্সস্টেড কিনা তার উপর, ওপেন এরিয়া মার্কেটের আছে কি নাই তার উপর। মার্কেট এখন কারেন্টলি কি হয়ে গেছে? রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং। রেঞ্জিং ও আমাদের জন্য কি চার্ট? সিলেক্টেবল চার্ট। রেঞ্জিং এও আপনি সিলেক্ট করতে পারেন, বাট রেঞ্জিং এ ট্রেড করার নিয়ম হচ্ছে আলাদা। একটা হচ্ছে আপনার জোনের উপর থেকে উইক টার্গেট, আরেকটা হচ্ছে M6 এর ডিরেকশনাল ক্যান্ডেলের উপর টার্গেট। বাট ওটা আমরা এখনো শিখি নাই। বাট কথা হচ্ছে রেঞ্জিং ও আমাদের জন্য কি চার্ট? সিলেক্টেবল চার্ট। এখন এই চার্টে আমরা কোনো ট্রেড অপরচুনিটি দেখতে পাচ্ছি? না, পাচ্ছি না। অন্য কোনো চার্টে যাই, এই চার্টে আমরা কি কোনো ট্রেড অপরচুনিটি দেখতে পাচ্ছি? না, এই চার্টেও কোনো ট্রেড অপরচুনিটি নেই। যদি এই ক্যান্ডেল সুইং এর নিচে কোন ক্লোজিং দিয়ে দেয় তাহলে আমাদের জন্য অপরচুনিটি আছে। বাট আপাতত কি কোনো অপরচুনিটি আছে? না, না। নেই। না। কারণ হচ্ছে কি, মার্কেটের কোনো মুভমেন্ট আমরা প্রেডিকশন করতে পারতেছি না প্রিভিয়াস মুভমেন্ট দেখে। প্রিভিয়াসলি মার্কেটের মুভমেন্ট দিচ্ছিল এমন ভাবে, তাই না? এখন কারেন্টলি মার্কেট নতুন করে কোনো সুইং পোস্ট ক্লিয়ার করে নাই, এখন কারেন্টলি সুইং পোস্ট ক্লিয়ার করে ফেলছে। এখন আমরা কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারি? আপডেট। আপে। আপ ডিরেকশনে। কারণ কি? কারণ হচ্ছে মার্কেট তার কাজকে কি করে ফেলছে? কমপ্লিট করে সুইং কমপ্লিট। ফেলছে। পোস্ট ক্লিয়ার করে কমপ্লিট দিয়েছে। করে ফেলছে, তো মার্কেট এখন কোন মুডে চলে যাবে? রেস্টিং মুডে। মার্কেট এখন কোন মুডে চলে যাবে? রেস্টিং মুডে। আর যখন ক্যান্ডেলসে এরকম উইক থাকে তখন মানে ক্যান্ডেলস টাস্ক থাকে একটা, ওই টাস্ক কমপ্লিট করার জন্য কন্টিনিউ করে যায় অনেক সময়। এটা পাওয়ার ক্লাসে ডিটেলসে বুঝে যাবেন আরো। বাট এখন ভাইয়া মার্কেটে। আগে হ্যাঁ ভাই। ভাইয়া আগের চার্টটাতে একটু যাবেন। জি। ও, না ভাবছিলাম এখানে বুস্টিং স্ট্রাকচার ক্রিয়েট করব। বুস্টিং স্ট্রাকচার না, এখানে ট্রেড কি আমাদের আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং ঠিক আছে? হুম। আচ্ছা। আনস্টেবল। কি ভাই? না, আনস্টেবল কনসেপ্ট বললো? ক্লাস। আনস্টেবল বললো কে? হ্যাঁ ভাই বলেন, আনস্টেবল বলার রিজন।
না, ওই যে মানে আমাদের 4 ক্যান্ডেল পর সেলার রিভার্সাল আসে নাই তো ভাই, এই জন্য বললাম আর কি, প্রিভিয়াসে ছিল এটা আর কি, তো এই জন্য। আচ্ছা, প্রিভিয়াসে এমনিতে ছিল। ঠিক আছে তো, আমাদের সুইং ব্রেক গুলোতে আমরা আপের দিকেই যাবো, এইটুকু ঠিক আছে। প্রিভিয়াসের কথা বলবো। রিসেন্টলি স্টেবল না আনস্টেবল এখন কারেন্টলি মার্কেট? এটা রিসেন্টলি গ্রিন আনস্টেবল। কারেন্টলি? এটা গ্রিন হলে স্টেবল। কারেন্টলি কি এটা বলেন। কারেন্টলি কারেন্টলি স্টেবল মার্কেট মার্কেট। গ্রিন স্টেবল স্টেবল। স্টেবল আনস্টেবল দুই তিনজন বলছিল, বাট কি রিজনে বলছেন একটু সুন্দর করে বলে দেন, তাহলে আপনাদের ডাউটটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, বলবেন না, বাট কথা হচ্ছে মার্কেট এটা আমাদের জন্য কারেন্টলি কি অর্ডার ফ্লো অ্যাকর্ডিং স্টেবল মার্কেট, তাই না? অর্ডার ফ্লো অ্যাকর্ডিং স্টেবল মার্কেট, কারণ হচ্ছে কি রিভার্সাল আসছে, আসার পর মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার করছে, এন্ড এরপর এখানে কারেন্টলি মার্কেট কি করলো, অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, দেন ডিক্রিজ করার পর এখানেও আরো ছোট ক্যান্ডেল আসার কথা, নাহলে রিভার্স আসার কথা। বাট কারেন্টলি কি হয়ে আছে, হাফলি আনস্টেবল, স্টেবল। বাট স্টিল 3 to 4 ক্যান্ডেল পর আমরা কি করতে পারি, রিভার্সাল আশা করতে রিভার্সালের এক্সপেকটেশন রাখতে পারি। যদি 3 to 4 ক্যান্ডেল পর রিভার্সাল চলে আসে, তাহলে মার্কেট ওটা কি হয়ে যাবে, স্টেবল। স্টেবল মার্কেট হয়ে যাবে, তাই না? এই ক্যান্ডেলটা যদি আপনার এই লাস্টের এন্ট্রি পয়েন্টকে ব্রেক ডাউন করে ফেলে, তাহলে মার্কেটের নেক্সট মুভমেন্ট কোন ডিরেকশনে? ডাউন। ডাউনে। ডাউন। ডাউন ডিরেকশনে। কারণ কি লাস্ট সুইংকে ব্রেক করে ফেলছে, যখন লাস্ট সুইংকে ব্রেক করে ফেলে তখন মার্কেটের কাজ কি হয়ে যায়, শেষ হয়ে যায়, তাই না? তখন মার্কেটের কাজ শেষ হয়ে যায়, তখন মার্কেট রেস্টিং মোডে চলে যায়, আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করবো তখন। আচ্ছা, মার্কেটের কাজ আমার শেষ। একটা প্রশ্ন আছে। 1 মিনিট, হ্যাঁ বলেন। এখন যে ক্যান্ডেলটা তৈরি হইলো গ্রিন ক্যান্ডেল, ওটা তো আপনার অনেক অস্বাভাবিক ক্যান্ডেল, তো এখনো তো সেই হিসেবে আমরা নেক্সট ক্যান্ডেলটা আপনার রিভার্সে যাবে সেই হিসেবে। সেই হিসাবে? রিভার্সে যাবে না? হ্যাঁ, রিভার্সই তো ট্রেড প্লেস করছি, অস্বাভাবিক ক্যান্ডেল। আর ক্যান্ডেলস এর সাইজ অ্যাভারেজ মেবি আপনি ইন্ডিকেট করতে চাচ্ছেন, বাট আমি বলতেছি যে ক্যান্ডেলস এর সাইজ ছোট থেকে ছোট ছোট ফলো করতেছে, দেন হঠাৎ করে বড় বড় ক্যান্ডেল আসা স্টার্ট করে দেবে। হঠাৎ করে কি করা স্টার্ট করে দেবে, মাল্টিপল টাইম বড় বড় ক্যান্ডেল আসবে। বাট এখানে জাস্ট কয়বার আসছে, একবার, তাই না? একবার। তো এই অবস্থায় আমাদের একবার। জন্য এখানে প্রবলেম নেই ক্যান্ডেলস এর সাইজ দিয়ে। এই অবস্থায় আমরা রিভার্সাল কন্টিনিউশন দুটোই করতে পারি। এই ক্যান্ডেল যদি কন্টিনিউ করে যায়, স্টিল আমাদের পয়েন্ট অফ ভিউ কোন ডিরেকশনে থাকবে, ডাউন ডিরেকশনে। আপে আপে। ডাউন ডিরেকশন। আপে কেন ভাই? কারণ আপনার সামনে আছে না, এটা যদি আপনার নিচে যায়, নিচে যাওয়ার পরে তারপর যদি না, ডাউনে যাবে, ডাউনে। স্টিল আমাদের পয়েন্ট অফ ডাউনে ভিউ আসবে মার্কেটে ভাই। কোন ডিরেকশনে, ডাউন ডিরেকশনের জন্য। স্টিল পয়েন্ট অফ ভিউ ডাউন ডিরেকশনের জন্য। এখন এখান থেকে ডাউনের জন্য ওপেন এরিয়া, এরিয়া কি ওপেন আছে কি নাই, মার্কেটের পাওয়ার আছে কি নাই, লাস্ট পর্যন্ত বায়ার্স এক্সস্টেড কি নন এক্সস্টেড, এটার উপর ডিপেন্ড করে মার্কেট এখন ডাউনে আসবে কি আসবে না। যদি লাইক ওপেন এরিয়া মার্কেটের এখন ডাউন ডিরেকশনের জন্য নেই, এন্ড বায়ার্স লাস্ট পর্যন্ত নন এক্সস্টেড, সেলার্স লাস্টে কমপ্লিটলি এক্সস্টেড, তাহলে ওপেন এরিয়া মার্কেটের কোন ডিরেকশনে, আপে। মার্কেটের ওপেন আপ। এরিয়া আপ ডিরেকশনে, বাট সেন্টিমেন্ট অ্যাকর্ডিং ডাউন ডিরেকশনে আসতে পারে। তো এই অবস্থায় আমরা কি করব, আমরা অ্যাভয়েড। অ্যাভয়েড। আমরা কি কন্টিনিউ করব, না। অ্যাভয়েড। অ্যাভয়েড করব। আমি যখন পাওয়ার পড়াবো ওপেন এরিয়া, তখন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পাওয়ার শেখার পর আপনারা কি সেন্টিমেন্ট ব্রেক হলে কন্টিনিউ করবেন, সুইং ব্রেক হলে কি কন্টিনিউ করতে পারবেন? এখন তো জানি না ভাই। আমি কালকের ক্লাসে মেবি রিপিট করছিলাম, বা আমি সুইং পোস্ট যখন পড়াইছি তখনই বলছিলাম বারবার যে যতই আমি কনসেপ্ট পড়াই, বাট সুইং পোস্ট মানে যখন লাস্ট এন্ট্রি পয়েন্ট ব্রেক হয়ে যাবে, আমরা কখনোই কন্টিনিউ করব না। আমরা জি। কি করব না, কখনোই জি। কন্টিনিউ করব না, এটা আমি জি অনেকবার অবশ্যই। রিপিট করছি, অগণিতবার। সুইং পোস্ট ব্রেক হয়ে গেলে আমরা কখনোই কি করব না, কন্টিনিউ করব না। এখানে মাল্টিপল ক্যান্ডেলস কন্টিনিউ করে গেছে, রিভার্সাল আসে নাই, রিজন আছে, তাই না? রিজন, উইদাউট এনি রিজন তো মার্কেট ক্যান্ডেল কন্টিনিউ করে না, তাই না? একটা ক্যান্ডেল আসতে হলে কি প্রয়োজন, ওই ক্যান্ডেলের পিছনে ইনভেস্টমেন্টের, দেন ওই ক্যান্ডেলটা আসে, তাই না? হ্যাঁ। তো এখানে কন্টিনিউ করে গেছে, রিজন আছে, লাইক রিজন বলতে কি, এগুলো এখনো পড়াই নাই, লাইক এখানে ভাই like, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। এই যে আপনি যে যখন কন্টিনিউ রিভার্স করার কথা, কিন্তু রিভার্স করেনি, আপনি যে পরের ক্যান্ডেলও আবার একটা ট্রেড প্লেস করলেন, তো এটা কি রিয়েল মার্কেটও কি আমরা এরকম করব? রিয়েল মার্কেট বলতে? মানে ওই যখন লাইভ আমরা ব্যালেন্স লাইভ দিয়ে ভাই। ব্যালেন্সে
লাইফ ব্যালেন্স। লাইফ ব্যালেন্স, এখানে তো ভাই আমি কনসেপ্ট বুঝাচ্ছিলাম, আপনাদের কনসেপ্ট এখনো তো ক্লিয়ার, মানে আপকামিং কনসেপ্ট অ্যাকর্ডিং তো এখানে কন্টিনিউশনে ট্রেড হতো, এটাও এন্ড এটাও ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে ট্রেড হতো এখানে। কি বলছে বুঝছেন? করবো না। এখানে M4 ছিল পাওয়ার ক্যান্ডেল, এরপরে এই ক্যান্ডেলে কন্টিনিউ, এই ক্যান্ডেলেও কন্টিনিউ। তো এটা তো আমি এটা এখন তো জাস্ট আমরা আপনাদের করিনি। কনসেপ্ট বুঝাচ্ছি, তাই না? তো আপনাকে, আপনি যে টাইপের কোশ্চেন আস করলেন যে রিয়েল ব্যালেন্সে যখন ট্রেড প্লেস করব তখনও কি আমরা কন্টিনিউ করবো, বাট রিয়েল ব্যালেন্সে তো এখানে আপনি রিভার্সাল না করে কন্টিনিউশন করবেন, কারণ রিয়েল ব্যালেন্সে আপনি কখন শিফট হবেন? যখন আপনার কনসেপ্ট সব শেষ হবে, তাই না? তারপরেই তো জি রিয়েল জি। ব্যালেন্সে শিফট হবে। তো এখন আমি তো আপনি রিয়েল জানতে ব্যালেন্সে চাচ্ছিলাম যে শিফট, আমরা কি মার্টিঙ্গেল ইউজ করবো কিনা না বেশি। তো আপনি ওটা ফার্স্টে বলছেন আমাকে যে মার্টিঙ্গেলের কথা। জি। ভাই পাওয়ার কনসেপ্টে মার্টিঙ্গেল ইউজ করার সুযোগই পাবেন না। পাওয়ার কনসেপ্ট না, আপনি ট্রেডিং এ মার্টিঙ্গেলই ইউজ করবেন না। পাওয়ার কনসেপ্ট, লাইভ মার্কেটের রিয়েকশন কনসেপ্ট, প্রাইস অ্যাকশন, আরো যত যা কনসেপ্ট আছে দিন দুনিয়ার, আপনি মার্টিঙ্গেল কখনোই ইউজ করবেন না। মার্টিঙ্গেল একটা খারাপ জিনিস। আজকে কি জি। আমি আপনাদের সাইকোলজির ক্লাসে টাচ দিব কিছু? ভাই আপনি এটা আপনার ইচ্ছা। সাইকোলজি ক্লাসেই বুঝাইছিলেন, করতেছেন যে প্রথমেই বলছিলেন হুম। আজকে ম্যানেজমেন্টের বিষয়। আজকে আরেকটু আমি বলে দিই, লাইক আপনাদের হ্যাঁ ভাই যে ওইটাই কোন, ওইটাই করেন ভাই আজকে। আপনাদের লাইক বাইনারি ট্রেডিং করতে আসছেন না এখানে, এখানে বাইনারি ট্রেডিং করতে জি। আসছেন, জি, এখানে ট্রেড প্লেস করেন কত মিনিটের আপনারা? 1 মিনিট। 30 সেকেন্ড আধা মিনিট। বা 1 মিনিট। 1 মিনিটের ট্রেড প্লেস করেন, টাইম থাকে অ্যানালাইসিস করার কতটুকু আপনার কাছে? 30 সেকেন্ড। 30 সেকেন্ড। এর মধ্যে আপনার ট্রেডটা 30 প্লেস সেকেন্ড। করতে হয়, তাই না? তো এখানে মানে টাইমও থাকে কম অ্যান্ড রিস্কও আপনার বেশি, তাই না? রিস্ক বেশি কিরকম? লাইক আপনি একটা ট্রেড প্লেস করলেন, $1 ইনভেস্টমেন্ট করলে আপনি রিটার্ন পাচ্ছেন কত সেন্ট? 87 সেন্ট, তাই না? 87। আপনি যেটা ইনভেস্ট করছেন এটা ডাবল তো হচ্ছে না, উল্টো এর থেকে কম রিটার্ন আসতেছে। তার মানে আপনার এখানে রিক্স অ্যাকর্ডিং রিওয়ার্ড কম, এন্ড সাথে আপনার কাছে এখানে কি বেশি, আর সাথে আপনার কাছে এখানে কি কম, টাইমও কম অ্যানালাইসিস করার, তাই না? তাই না? তো এখানে সবকিছু ওভারঅল মিলিয়ে বাইনারি ট্রেডিং কি, ওভারঅল সবকিছু মিলিয়ে বাইনারি ট্রেডিং এক প্রকার গ্যাম্বলিং। সবকিছু মিলিয়ে ওভারঅল বাইনারি ট্রেডিং এক প্রকার গ্যামলিং, বাট এটাকে আমরা যদি সার্ভাইভ করতে হয় বা এটাতে যদি আমরা টিকে থাকতে চাই, লাইক আপনার রিস্ক অ্যাকর্ডিং রিওয়ার্ড যদি আমরা কমপ্লিট করে টিকে থাকতে চাই, প্লাস আপনার যদি টাইম ম্যানেজ করে আমরা যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে এখানে আমাদের কি কি প্রয়োজন? রিস্ক অ্যাকর্ডিং রিওয়ার্ড আমরা কখনোই আমরা ম্যানেজ করতে পারবো না যদি আমরা মার্টিঙ্গেল ইউজ করি। কারণ কি, মার্টিঙ্গেলে যদি $1 লস হয়ে যায়, $2 ট্রেড প্লেস করতে হয়। $2, সাপোজ ধরেন লস হয়ে গেল, তারপর ট্রেড আপনার কত ডলার? $4। 4 ডলার, তাই না? ফোর। 4 ডলার, হ্যাঁ। তো আপনার লস হয়েছে কত ডলার? $3। সাত। লস হয়েছে টোটাল $3। $4 আপনি ট্রেডটা প্লেস করলেন, $4 ট্রেডটা প্লেস, সাপোজ থার্ড স্টেপে যায় আপনার মার্টিঙ্গেলে উইন হয়ে গেল, থার্ড স্টেপে যায় সাপোজ মার্টিঙ্গেলে উইন হয়ে গেল ধরে নিলাম, বাট এটা একদম জিরো, জিরো তো না, 5% প্রবাবিলিটিস আছে। কারণ হচ্ছে কি, এই যে $1 অ্যান্ড $2, এই দুইটা অ্যামাউন্ট আমার লস হয়ে আছে অলরেডি, তাই না? তার মানে কি, আমি -$3 আছি, একটা প্রেসার পড়তেছে আমার উপর, তাই না? -$3 আছেন, আপনার উপর কি পড়তেছে? একটা প্রেসার পড়তেছে। ঠিক আছে। তো এই $3 মাইনাসে থাকার পর আপনি আবার এগিন যাচ্ছেন $4, মানে এর থেকেও বড় একটা অ্যামাউন্টের ট্রেড প্লেস করতে। এই অবস্থায় প্রেসার কি আরো ডাবল হচ্ছে না আপনার উপর? জি। জি। তো মার্টিঙ্গেল ইউজ করতে গেলে প্রেসার প্লাস আপনার সাইকোলজির উপর প্রেসার, আপনার মাইন্ডের উপর প্রেসার, আপনার ব্রেনের উপর প্রেসার, সবকিছু মিলে মার্টিঙ্গেল আপনাকে পুরো শেষ করে দেয়, কাইন্ড অফ। $4 ট্রেডটা প্লেস করতে গেলেন, এটার বেলা আপনার হাত কাঁপাকাঁপি হবে 100% আপনার কি হবে? হাত কাঁপাকাঁপি হবে, হয় না আপনাদের? হ্যাঁ, না, হ্যাঁ। আপনার মানে হার্টবিট বেড়ে যায় অনেক। কি হয়ে যায়? হার্টবিট অনেক বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হার্টবিট অনেক বেড়ে যায়, হাত হয়ে যাবে। হাত কাঁপাকাঁপি বা হার্টবিট অনেক বেড়ে যায়, এমন টাইপের সিচুয়েশন আমাদের মধ্যে কি হয়, ক্রিয়েট হয়। তো এই অবস্থায় আমরা মনে করেন ট্রেডটা প্লেস করতে পারবো না কখনোই একদম অ্যাকুরেট। আর এছাড়া আমাদের কাছে নতুন করে একটা বোনাস হিসাবে কি থেকে যায়, নতুন তো না, আর আগেরই বোনাস, মানে বোনাস হিসাবে কি থেকে যাচ্ছে আমাদের কাছে? টাইম মাত্র 30 সেকেন্ড, তাই না? বোনাস হিসাবে আপনার কাছে কি থেকে জি। যাচ্ছে? টাইম মাত্র 30 সেকেন্ড। তো এই সব বোনাস নিয়ে এন্ড আপনি মার্টিঙ্গেল ইউজ করে আপনি কি মনে করেন এন্ড অফ দ্য ডে প্রফিট বের করতে পারবেন? হ্যাঁ। না। কখনই পসিবল না। বরঞ্চ ভাইয়া ধরেন একটা মানে শিওর শর্টও যদি জানা থাকে তখন দেখা যায় যে ওইটাতে নিলেন না, যেটা শিওর শর্ট না সেটাতে নিয়ে পড়ছেন। ও তখন শিওর শট আর দুনিয়ার যত শটই আপনার জানা থাকুক, আপনার মধ্যে ফোমো ফোমও কাজ কাজ করবে। করবে। ফোমো কাজ করবে, আপনি হয় ট্রেড এন্ট্রি পয়েন্টের মাঝখানে, ক্যান্ডেলের মাঝখানে নেবেন, না হলে মনে করেন কি বলে,
ট্রেড প্লেস লাস্ট সেকেন্ডে প্লেস করতে যাবেন 30 সেকেন্ডের, পড়ে যাবে 31 সেকেন্ডে, 10 মিনিট। দেড় মিনিটে ট্রেড পড়ে যাবে, এরকম টাইপের মানে এমন অবস্থা ক্রিয়েট হবে আপনার মধ্যে। তো এমন টাইপের হচ্ছে বাইনারি ট্রেডিং, তাই না? তো এখানে আপনার সার্ভাইভ করতে হলে এখানে আপনার মার্টিঙ্গেল তো কখনোই পসিবল না। আর হচ্ছে কম্পাউন্ডিং আমাদের করতে হবে। কম্পাউন্ডিং করে যদি পসিবল হয় তাহলে 2 স্টেপ করে আমরা অ্যাটলিস্ট কম্পাউন্ডিং করবো, তাহলে আপনার মনে করেন ভাই এখানে আমার একটা অ্যাকাউন্ট প্রশ্ন আছে। বা ব্যালেন্স গ্রো করতে পারেন। জি বলেন। ভাই তাহলে আমাদের কি আলটিমেট টার্গেট হওয়া উচিত ফরেক্সে? ফরেক্সে আলটিমেট টার্গেট, ফরেক্স বলতে ভাই আপনি যে কোনো একটা এখন চুজ করতে হবে আপনার, একসাথে দুইটা আপনি কন্টিনিউ করতে পারেন না। লাইক আমি যেমন, লাইক আমার বাইনারি লাস্ট আমি কি জানি বলে সেশন করছি অনেক দিন আগে, অনেক দিন বলতে 3-4 দিন প্লাস আগে, হ্যাঁ। জি একসাথে দুইটা কন্টিনিউ করতে মনও চাবে না আপনার কখনো। কারণ হচ্ছে বাইনারি আপনার যদি একটা থেকে প্রফিট আসে আপনি আরেকটায় কখনো ফোকাস দিবেন না। এখন যেহেতু আপনি এখন বাইনারি ফিল্ডে আছেন, তাই না? যেহেতু বাইনারি ফিল্ডে আছেন আপনার টার্গেট হচ্ছে এখন কি, বাইনারি কখনো আপনার লং টার্মের জন্য না, বাইনারি শর্ট টার্মের জন্য। শর্ট টার্ম কি, কিছু প্রফিট জেনারেট করেন এখান থেকে, ক্যাপিটাল ম্যানেজ করে আপনি এটাকে ইনভেস্ট করেন অফলাইন বিজনেসে বা ট্রেডিং এ। যদি আপনি স্টিল থাকতে চান তাহলে ভাই ফরেক্সে শিফট হয়ে যান। বাট বাইনারিতে পার্মানেন্ট হওয়া কখনোই মনে করেন ভালো ডিসিশন হবে না। লাইক আপনি সাপোজ ধরেন $100 ইনভেস্ট করছেন, আপনার টার্গেট থাকবে 100 থেকে 200, 200 তো না 300-তে যাওয়া। 300-তে গেলে আপনি মনে করেন মাল্টিপল করে মাল্টিপ্লাই করে ফেলছেন আপনার যেটা ইনভেস্ট করছিলেন ওইটাকে, আপনি লিভ নিয়ে নেন সুন্দর করে। জাস্ট এক্সাম্পল হিসাবে আমি $100 একেবারের জন্য বলতেছি। লিভ নিয়ে নিব? একেবারের জন্য না। লাইক আপনি ফরেক্সে আপনি শিফট হন বা অন্য এমন কোথাও শিফট হন যেখান থেকে আপনার ইনভেস্টমেন্টে ডাবল আবার রিটার্ন আসতেছে। তো ওখান থেকে আপনার যখন আবার ক্যাপিটালটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? $300 হুম, মাল্টিপ্লাই হয়ে সাপোজ ধরলাম 600 হয়ে গেল। তো $600 যখন আপনার ব্যাকআপ অ্যামাউন্ট থাকবে, এখন 100 থেকে 600 বড় না 100 বড়? 600 বড়। 600 বড়। $600 যখন আপনার অ্যাকাউন্টে থাকবে তখন আপনি বাইনারিতে এগিয়ে আসলেন, এসে আবার ধরেন 10-20 ডলার ডিপোজিট করলেন। তখন আপনার জানেন যে ব্যাকআপে আপনার $600 মতো আছে, 10-20 ডলার গেলেও কোনো প্রবলেম নেই। তখন আপনার সাইকোলজি ভাবে কোনো প্রেশার পড়বে না, সাইকোলজিক্যাল, তাই না? জি তখন আপনি মনে করেন 10-20 ডলার ডিপোজিট করলেও আপনি গ্রো করতে পারবেন। বাট যখন আপনার অ্যাকাউন্টেই আছে জাস্ট $100 ক্যাপিটাল হিসাবে, তাই না? তখন আপনি 10-20 ডলার ডিপোজিট করলেও ওটা আপনার জন্য কি হিউজ একটা অ্যামাউন্ট, তাই না? জি 100 ডলার যদি আপনার ওভারঅল ক্যাপিটাল বা ব্যাকআপ ব্যালেন্স থাকে তাহলে আপনার জন্য 10-20 ডলারও হিউজ একটা অ্যামাউন্ট। আর যদি জি আপনার ক্যাপিটাল $600 থাকে আপনার জন্য 10-20 ডলার বেশি বড় একটা অ্যামাউন্ট না। তো যখন আপনার কাছে এটা হিউজ অ্যামাউন্ট লাগবে তখন আপনার উপর আলাদা একটা প্রেশার পড়বে, আর যখন আপনার কাছে এটা হিউজ অ্যামাউন্ট লাগবে না তখন এটা আপনার কাছে আলাদা প্রেশার দিবে না, তাই না? তখন আপনি এটাকে গ্রো করতে পারবেন। বাট যখন এটা আপনার জন্য আলাদা প্রেশার ক্রিয়েট করবে তখন এটাকে আপনি জীবনেও গ্রো করতে পারবেন না। বলতে গেলে কি জি সপ্তাহে 7 দিনের একদিন গ্রো করতে পারবেন, বাকি 6 দিন আপনার খালি হয়ে বসে থাকতে হবে। না হলে কি বলে, যার দেনা করে ইনভেস্ট করবেন ওটা উড়াবেন আবার, এরকম টাইপের। তো ট্রেডিং আপনার মানে টোটালি ডিপেন্ড করে, দাঁড়ান আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, এটা দিয়ে আমি শেষ করি আমারটা। ট্রেডিং আপনার টোটালি ডিপেন্ড করে যে আপনার ওভারঅল সিচুয়েশন, ওভারঅল সিচুয়েশন বলতে আপনার টেকনিক্যাল সিচুয়েশন না, আপনার ফিনান্সিয়াল, স্পেলিং এ ভুল হচ্ছে, আপনার ফিনান্সিয়াল অর্থনৈতিক অবস্থা, সিচুয়েশন হ্যাঁ। বা অর্থনৈতিক অবস্থা। অর্থ অর্থনৈতিক অবস্থা আপনার কি বর্তমানে, এটার উপর ডিপেন্ড করে। লাইক এখন যদি আমি অন রেকর্ডিং বলতেছি, আমার সেকেন্ড ব্যাচ থেকে যদি আমি বলি, আমার সেকেন্ড ব্যাচ পড়াইছি 20 জন প্লাস। তো 20 জনের মধ্যে আমার প্রফিটেবল লং টার্মের মধ্যে 3 থেকে 4 জন। বাকি 17 জন কেন পারলো না, বা 16 জন কেন পারলো না? আচ্ছা এটা আমি আসতেছি একটা একটা করে। আচ্ছা ফোর্থ ব্যাচ না, ফোর্থ ব্যাচ তো না, থার্ড ব্যাচ, হ্যাঁ থার্ড ব্যাচও পড়াইলাম। থার্ড ব্যাচের মধ্যেও এরকম টাইপের আপনার এন্ড অফ দ্য ডে মানে সবকিছু কমপ্লিট করার পর আপনার প্রফিটেবল এখান থেকেও বের হয়েছে এরকম সেম 4 থেকে 5 জনের মতো। 4 থেকে 5 জন না, 3 থেকে 4 জনের মতো। আচ্ছা বাকিরা কেন পারলো না, বাকিরা কেন পারলো না, আমি ওই বিষয়ে আসি এখন। আচ্ছা এই যে 3 থেকে 4 জন, এই যে 3 থেকে 4 জন, আর এই যে 16 থেকে 15 জন, 15 থেকে 16 জন, এই 15-16 জন কে কি আমি এমন কোনো কিছু দিছি যেটা এই 3-4 জনকে দেই নাই? বা এই 3-4 জনকে কি আমি এমন কোনো কিছু দিচ্ছি যেটা এই 15-16 জনকে দেই নাই? না। 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 আমি গ্রুপ ব্যাচ পড়াইছি, সবাইকে সেম গাইডলাইন, সবাইকে সেম মেসেজের রেসপন্স, সবাইকে সেম ভাবে ডাউট কাউন্সিলিং সবকিছু আমি ঠিক মতো করছি সবাইকে সেম ভাবে, তাই না?
আলাদাভাবে কাউকে কিছু করে নেই আমি। বাট জি। বিশেষ করে এই 3-4 জনই কেন পারতেছে, সবাই কেন পারতেছে না? রিজন কি? ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। রিজন হচ্ছে বাকিদের সিচুয়েশনটা কেমন থাকে, বাকিদের সিচুয়েশনটা এমন টাইপের থাকে বেশিরভাগই হচ্ছে আপনার স্টুডেন্ট থাকে, বেশিরভাগই আপনার স্টুডেন্ট থাকে যাদের মনে করেন সোর্স অফ ইনকাম নেই। লাইক আপনার স্টুডেন্ট, এখন ওর কাছে ক্যাপিটাল আছে, আমি ধরে নিলাম ক্যাপিটাল আছে, বাট ওই ক্যাপিটালটা কিসের? হয় ধার দেনা করা টাকা, না হলে কি টাকা, জমানো টাকা, না খেয়ে জমাইছে বা যেভাবেই হোক আমরা ছোটকালে যেভাবে জমাতাম, ও ওরকম ভাবে জমানো টাকা থাকে, তাই না? এরকম টাইপের টাকা স্টুডেন্ট থাকে বেশিরভাগ, মেজরিটি স্টুডেন্ট। আর যদি স্টুডেন্ট নাও থাকে, লাইক ম্যাচুয়ার্ড পার্সন, বাট থাকে বেকার, হ্যাঁ, থাকে বেকার, না হলে থাকে লসের মধ্যে, না হলে থাকে ধার দেনার মধ্যে, এরকম টাইপের। তো এই যে স্টুডেন্ট এন্ড এই বেকার, হ্যাঁ, এদের মধ্যে লসের টেন্ডেন্সিটা বেশি থাকে, ব্রেকার মানুষের মধ্যে লস করা পার্সন থাকে বেশি। আর স্টুডেন্টদের মধ্যে যদি থেকেও থাকে, প্রফিট যদি করেও থাকে, ক্যাপিটাল থাকে ম্যাক্স টু ম্যাক্স কত, $100, এর বেশি থাকে না, 100 to 200, এর বেশি থাকে না। আর এটাও কি টাকা থাকে বা কি অ্যামাউন্ট থাকে, জমানো টাকা, না হলে ঘর থেকে নেওয়া টাকা, না হলে ধার দেনা বন্ধু বান্ধবের কাছ থেকে বা যেভাবেই হোক থাকে আর কি। মানে সোর্স অফ ইনকাম থাকে না এই দুই ক্যাটাগরির মানুষের একজনের মধ্যেও কি থাকে না, সোর্স অফ ইনকাম থাকে না, তাই না? তো আর এই যে বাকি যে 3-4 জন, যে যাদের কথা আমি বলতেছি, যারা প্রফিটেবল, বাকি যে 3-4 জন, রিজন কি তাদের? তাদের রিজন হচ্ছে তারা মনে করেন জব করে, বেশিরভাগ মানুষই কি করে, জব করে, বা তাদের সোর্স অফ ইনকাম আছে, বিজনেস করে বা জব করে। লাইক আমার যদি থার্ড ব্যাচের এক্সাম্পল দিই, থার্ড ব্যাচের যে কজন প্রফিটেবল তাদের কথা আমার রিসেন্টে মনে আছে, সেকেন্ড ব্যাচের যে কজন ওটাও মনে আছে, বাট থার্ড ব্যাচেরটা আমি রিসেন্ট এক্সাম্পল দিলে, একজন হচ্ছে আপনার বিদেশ থাকে, একজন না দুইজন, সৌদি প্রবাসী, দুইজন বিদেশ থাকে, আর দুইজনের একজন জব করে, আর একজন হচ্ছে আপনার টিউশন করে, এই 4 জন। তো এই 4 জনের প্রফিটেবল দেখতে পারতেছে, এই 4 জন প্রফিটেবল বলতে কি, মানে রেগুলার বেসিসে আপনার সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট প্রফিট করতেছে, রেগুলার বেসিসে অ্যাটলিস্ট সপ্তাহের মধ্যে প্রফিট করতেছে। লাইক আমি যদি এখন গ্রুপে যাই, আপনাদের গ্রুপে গিয়েই দেখাই তাদের রিভিউ। এই 3 থেকে 4 জন যাদের মেনশন করছে, এরা কি মানে জব করতেছে, বা না হলে এদের কি থাকতেছে, ফিনান্সিয়াল ব্যাকআপ আছে এদের। যে কোনো টাইপের কি থাকতেছে, ফিনান্সিয়াল ব্যাকআপ থাকতেছে, এরকম টাইপের পার্সন। যেমন উনি, এই যে বললাম সৌদি প্রবাসী, এরকম টাইপের পার্সন। আর না হলে কি, এই যে রয় ভাই, উনিও মনে করেন সৌদি প্রবাসী, সৌদি প্রবাসী তো না, উনি জব করে, এরকম টাইপের। লাবু ভাই এনেও মনে করেন যে কোনো টাইপের, উনি ওই যে বললাম এরকম, মানে সোর্স অফ ইনকাম আছে আর কি এদের। আর বাকিদের কি নেই, বাকি যারা আছে, বাকিদের সোর্স অফ সোর্স অফ ইনকাম নেই, বা তারা স্টুডেন্ট টাইপের মানুষ, বা তাদের মনে করেন বেকার হলেও এদের কি নেই, সোর্স অফ ইনকাম নেই, না হলে লসে আছে। তো এমন টাইপের মানুষ প্রফিটেবল হতে পারতেছে না। আর যাদের মনে করেন সোর্স অফ ইনকাম আছে, বা যাদের মনে করেন ব্যাকআপ ব্যালেন্স আছে, মনে করেন টেকনিক্যাল তো না, আপনার অর্থনৈতিক সাপোর্ট আছে যাদের, তারা পারতেছে। রিজন একটাই, রিজন হচ্ছে কি, ট্রেড একটা প্লেস করতে গেলে 10 বার ভাবতে হয় না, অ্যামাউন্টটা হারানোর ভয় থাকে না তাদের মধ্যে, তাই না? আপনি ট্রেড একটা প্লেস করতে গেলেন, এখানে সাপোজ মনে করেন পাওয়ার কনসেপ্ট না, আপনি যে কোনো এবিসিডি কনসেপ্ট অ্যাকর্ডিং আপ ডিরেকশনে ট্রেড প্লেস করবেন, বা ট্রেডটা প্লেস করার সময় আপনার কাছে টাইম থাকে জাস্ট কতটুক, 30 সেকেন্ড, তাই না? এখন এই 30 সেকেন্ডের মধ্যে যদি আপনার 10 বার ভাবতে হয়, অ্যান্ড সাথে যদি অ্যামাউন্টটাকে হারানোর ভয় থাকে আপনার মনের মধ্যে, আপনি কি ট্রেডটা ঠিক মতো প্লেস করতে পারবেন? না। কখনোই পারবেন না, তাই না? কখনোই ঠিক মতো প্লেস করতে পারবেন না। বাট যখন আপনার মনে করেন অ্যামাউন্টটা হারানোর ভয় থাকবে না আপনার মধ্যে, এন্ড হচ্ছে আপনার মনে করেন কনসেপ্ট আপনি 10 থেকে 15টা জানেন, বাট আপনি ইউজ করতেছেন 2 থেকে 3টা মাস্টারি করে, ইউজ করতেছেন 2 থেকে 3টা মাস্টারি করে, তার মানে কি আপনার বেশি কিছু ভাবতেও হচ্ছে না, এন্ড সাথে অ্যামাউন্ট হারানোর ভয় নেই। তাহলে আপনি ট্রেড অপরচুনিটি পেলে ইনস্ট্যান্ট প্লেস করে দিচ্ছেন, তাই না? ট্রেড ঠিক। অপরচুনিটি পেলে ইনস্ট্যান্ট প্লেস করে দিচ্ছেন। আর যাদের মনে করেন ওই যে বললাম সোর্স অফ ইনকাম নেই, বা ব্যাকআপ ব্যালেন্স নেই, বা স্টুডেন্ট ক্যাটাগরির মানুষ, তাদের কাছে কি থাকে, অ্যামাউন্ট হারানোর ভয় থাকে, তাদের কাছে কি থাকে, অ্যামাউন্ট হারানোর ভয় থাকে। তো ট্রেড একটা প্লেস করতে গেলে কি হয়ে যায়, ভাবতে ভাবতে মিস হয়ে যায়, 30 সেকেন্ড টাইম থেকে ভাবতে ভাবতে মিস হয়ে যায়। কমো। হ্যাঁ, মিস হয়ে যাওয়ার পর কি হয়, সাপোজ মনে করেন বায়াসদের ডিরেকশনে ট্রেড প্লেস প্রেডিকশন ছিল, নেক্সট ক্যান্ডেলে আমরা বায়াসদের ডিরেকশনে ট্রেড প্লেস করবো, হ্যাঁ। এখন সাপোজ
এই ট্রেডটা আমাদের প্রেডিকশন ছিল, বাট ট্রেডটা আর প্লেস করতে পারিনি, আমাদের টাইম কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাট দেখলাম কি, ট্রেডটা প্লেস করতে পারলাম না, বাট দেখলাম ট্রেডটা ঠিকই গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে। তখন আপনার মধ্যে কি ক্রিয়েট হবে? রিগ্রেট কমো। ফিলিং স্টার্ট হবে। না, ফোমো এত সহজে আসে না। তখন আপনার মধ্যে কি আসবে? রিগ্রেট ফিলিং আসবে যে আরে আমি প্রেডিকশন করছিলাম, ঠিকই ছিল প্রেডিকশন, বাট আমি ট্রেডটা প্লেস করতে পারলাম না। তার মানে অপরচুনিটি একটা আমার শিওর মিস মিস হয়ে গেল। এখন আমার মার্কেটে আরো লং টাইমে বসে থাকতে হবে, অপরচুনিটি আরো খুঁজতে হবে। এমন টাইপের আপনার মাথার মধ্যে চিন্তা ভাবনা চলে আসবে, তাই না? তো এরপর কি করবেন? অন্য একটা চার্টে যাবেন। অন্য একটা চার্টে যাওয়ার পর আবার সেম কাহিনী। ট্রেড হয়তো মিস হয়ে যাবে, কারণ কি, ওই যে অ্যামাউন্ট হারানোর ভয়। আপনি প্লেস করতে করতে আপনার টাইম চলে যাচ্ছে আধা ঘন্টা। আধা ঘন্টা তো না, আপনার টাইম পুরোটা চলে যাচ্ছে 30 সেকেন্ড। সেম ভাবে হবে, ব্যাক টু ব্যাক দুইবার হয়তো আপনার মিস হয়ে গেল ট্রেড। থার্ড টাইমের বেলা আপনার মধ্যে ট্রিগার হয়ে যাবে ফোমো। কি, যে বারবার আমার ট্রেড মিস হচ্ছে, বারবার আমার প্রেডিকশন ঠিক আছে বাট আমার ট্রেড মিস হচ্ছে, এখন আমি ট্রেডটা প্লেস করেই দিব যদি সেম ভাবে পাই। বাট আপনি আর তখন কি করবেন না, প্রপারলি অ্যানালাইসিসের মধ্যে থাকবেন না। তখন আপনি দেখবেন না যে এখান থেকে এন্ট্রি পয়েন্ট আছে না অন্য কোনো কিছু আছে। আপনি এখানে কি দেখবেন? জাস্ট মনে করেন আপকামিং কনসেপ্ট অ্যাকর্ডিং ধরে নিলাম এখানে আপনি দেখবেন স্টেবিলিটি, বাট এখানে যে এরকম এন্ট্রি পয়েন্ট এসে আছে আপনি ওটা নোটিস করবেন না। কিন্তু আমি বলেই দিছি অলরেডি যে এন্ট্রি পয়েন্টের কাছে গেলে আমরা যত যাই শিখে থাকি অ্যাভয়েড করবো টোটালি, তাই না? আমি অলরেডি বলেই দিছি এটা। বাট আপনি তখন আর ওটা মাথায় রাখবেন না, আপনি রাখবেন কি, যে মার্কেটে তো দেখতে পাচ্ছি স্টেবিলিটি, তো ট্রেড এটা প্লেস করে দিই। ট্রেড এটা আমাদের জন্য কি হবে, শিওর শট মনে করে প্লেস করে দেবো। বাট বাই চান্স, লাকের কারণে, ব্যাড লাকের কারণে ট্রেডার কন্টিনিউ না করে কি হয়ে যাবে, আপনার লস হয়ে যাবে। লস হওয়ার পর কি হবে আপনার মনের মধ্যে? ওই সেম রিগ্রেট ফিলিং আসবে যে দুইটা প্রেডিকশন করলাম উইন হলো, বাট আরেকটা প্রেডিকশন করলাম লস হলো। আমার লসটাও রিকভারি করতে হবে অ্যান্ড প্রফিটেও আসতে হবে। এরকম করতে 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 আমাদের কি হয়ে যায়, আপনারা তো জানেনই, এগুলো ফেস করে আসছেন। কি হয়ে যায়? অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো। ব্যালেন্স জিরো হয়ে যায়। এখন এবং ঘুরে দিন ফিরে, শেষে শান্ত দাঁড়ান আমিও ভাইরে। বলি। না, ঘুরে ফিরে আমরা কি পেলাম? এই সব কিছু যেই টেকনিক্যাল অ্যানালাইসিসে লস হলো, আমাদের মাথা এক্সস্ট হচ্ছে, এটা ওটা, এই সব কিছুর মেন মূল কারণ কি, এটা বলেন। এতক্ষণ বোঝানোর পর কি বুঝলেন? ফিনান্সিয়াল একটা ব্যাকআপ। মেন রিজনই এখানে আমাদের আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা কি, সিচুয়েশনটা কি? আমরা কি স্টেবল পর্যায়ে আছি, না আমরা আনস্টেবল, মনে করেন কি বলে, নৌকার উপর বেশি আছি, বাট নৌকার তলা ফুটা, পানি উঠতেছে নিচ পা থেকে। ফুটা। হ্যাঁ, এমন টাইপের অবস্থা আছে। তো যদি এমন টাইপের অবস্থায় থাকে, আপনি যতই টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, যতই যা করেন, মনের মধ্যে ভয় থাকবে। আর ভয়ের কারণে আপনি ট্রেড কখনো প্লেস করতে পারবেন না প্রপারলি। যখন প্রপারলি প্লেস না করতে পারবেন, তখন ওই যে বললাম, এতক্ষণ যেটা এক্সপ্লেন করলাম ওটাই হবে। তো এর কারণেই মনে করেন 3-4 জনই থাকে। বেশিরভাগ ব্যাচ, আমার যে কটা ব্যাচ ছিল 3-4 জনই ছিল, বাট এটার মধ্যেও আবার আপনার কি আছে, শান্ত আপনি ভাই, 1 মিনিট দাঁড়ান, আমার বলার মধ্যে ইন্টারাপ্ট করেন না। এর মধ্যেও আবার ভেজাল থাকে। কিরকম ভেজাল? প্রফিটেবল বলতে একটা টার্ম আছে, প্রফিটেবল বলতে কি, লং টার্মের প্রফিটেবল। হ্যাঁ, এখন 4 দিন 5 দিন প্রফিট করছে, বাট 6 দিনের বেলা যায় যদি সব উড়াই দেয়, তাহলে কি ওই মানুষটা প্রফিটেবল? না। এই দোষটা কার? এই দোষটা তো ওই মানুষটারই, তাই না? মানুষটার মধ্যে ওভার গ্রিডিং কাজ করছে। 4-5 দিন প্রফিট করার ফলে তার মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে আসছে। তার মধ্যে এরকম টাইপের কনফিডেন্স চলে আসছে যে আমি 4-5 দিন যেহেতু প্রফিট করতে পারছি টানা, তার মানে আমি মার্কেটে গড লেভেলে চলে গেছি, মার্কেটের আমি অনেক উপরের পর্যায়ের মানুষ এখন। এরকম টাইপের চিন্তা ভাবনা চলে আসবে। 6 দিনের বেলা গিয়ে কি করবে, একটু বেশি প্রফিট করার আশায়, লিডার বোর্ড কাঁপানোর আশায়, একটু বেশি প্রফিট করার আশায় রিস্ক বেশি নিয়ে ফেলবে, অ্যান্ড বাই চান্স ওই দিন লস করে ফেলবে। কারণ কি, 7 দিনে 7 দিন প্রফিটেবল থাকতে পারবেন না। অ্যান্ড ওই দিন লস করবে কি, যেই সেই লস করবে না, বিশাল বড় লস করবে। কারণ কি, লস একসেপ্ট করতে পারবে না। তার মধ্যে কি ছিল? ওভার কনফিডেন্স। 4-5 দিন প্রফিট করার ওভার কনফিডেন্সটা ছিল তার মধ্যে, তাই না? তো জি। তার অল্প একটু লস হলেও তিনি বলবে যে আমি এতদিন প্রফিট করছি, আজকে এত কম লস হয়েছে, সমস্যা নেই, আমি যতটুকু প্রফিট করছি ওইটাকে ইনভেস্ট করে আমি রিকভার করে নিব, প্লাস লিডার বোর্ডও কাঁপাবো। হ্যাঁ, তো ওই অবস্থায় অ্যাকাউন্টটা পুরো জিরোতে চলে আসে। 5-6 দিন বসে যে প্রফিট করছিল, ওই প্রফিটটাও কি হয়ে যায়, জিরো হয়ে যায়। রিজন কি? ওভার কনফিডেন্স। এখন যার মনে করেন টানা 5-6 দিন অ্যাকুরেসি ছিল, থাকার পর একদিন গিয়ে অ্যাকুরেসি টপে থাকার পরও জিরো হয়ে গেল, ওর অবস্থায় কি হবে? ওর মাথা ঠিক থাকবে কোনোদিন? ইগো হার্ট হয়ে যাবে।
ইগো হার্ট হয়ে যাবে, বা উনি আরো ইনভেস্ট করবে, আরো লস করবে, তাই না? উনি আরো হুম। ইনভেস্ট করবে, আরো লস করবে। তো এটার কারণে বলা যায় যে লং টার্মে প্রফিটেবল কিনা আপনি, এটাও একটা কথা, যে লং টার্মে প্রফিটেবল কিনা। প্রফিট যদি ধরে না রাখতে পারেন, আপনি প্রফিটেবল হতে পারবেন না। বাট এটা কি মেন্টরের হাত আছে এখানে কোনো? না। না। মেন্টরের কি আপনি বলতে পারবেন যে স্যার আমি তো 6 দিন প্রফিট করলাম, বাট 7 দিনের বেলা সব উড়াই দিলাম, রিজন কি? মেন্টরের কি কোনোদিন আনসার দিতে পারবে এটার? না। না। কিন্তু ইম্যাচুয়ার্ড পার্সন এসে বলবে যে ভাই রিজন কি। কিন্তু আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন, আপনি জাস্ট মনে করবেন যে 6 দিন 7 দিন, 6 দিন প্রফিটেবল ছিলাম, একদিন লস হয়েছে, সমস্যা নেই, আমি একদিন বাদ দিই, 2 দিন গ্যাপ নেই, গ্যাপ নিয়ে আবার স্টার্ট করি, সুন্দর করে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে। কারণ যেহেতু 6 দিন প্রফিট করতে পারছি, 7 দিনও আমি চাইলে প্রফিট করতে, আবার নতুন করে সেম ভাবে 6 দিন প্রফিট করতে পারবো, তাই না? জি। তো এটা হচ্ছে লং টার্মে প্রফিটেবল কিনা, এটাও একটা কথা, যে আপনি লং টার্মে টিকে আছেন কিনা। হ্যাঁ বলেন ভাই, কে যেন কি বলতেছিলেন, ওবায়দুল্লাহ ভাই বলুন। ওবায়দুল ভাই আপনার সাথে কথা বলতে চাইতেছেন। ধ্যানে বসে গেছে। আহ সবাই বুঝছেন মানে জিনিসটা কিভাবে আমাদের মনে করেন আউটপুটটা বের করে নিতে হবে এখান থেকে? টেকনিক্যালি আপনি যতই ঠিক থাকেন, বাট ফিনান্সিয়াল যদি আপনার অবস্থা ঠিক না থাকে, আউটপুট আসবে না। ফিনান্সিয়াল অবস্থা আপনার যতই ঠিক থাকুক, বাট টেকনিক্যালি যদি আপনি জিরো থাকেন, আপনার আউটপুট কি আসবে? আসবে না। তো দুইটাকে একসাথে ব্যালেন্স করেই আমাদের কি করতে হবে, আগাতে হবে। হতে পারে কারো একদিনে হচ্ছে না, কারো 2 দিনে হচ্ছে না, হতে পারে কারো ইনস্ট্যান্ট হচ্ছে না, কিন্তু আপনি টাইম দেন, প্র্যাকটিস করেন, ক্যাপিটাল জোগান, বা আপনি ফার্স্টে আর্ন করেন, দেন ইনভেস্ট করেন। আপনি ধার দেনা করে ইনভেস্ট করতে আসেন না এখানে। বলতে ভাই, হ্যাঁ ভাই। আমি তো আপনার এই ব্যাচের সবচেয়ে ব্যাক স্টুডেন্ট, তো আমার একটা লাস্টে ক্লাসের একটা আমার একটা কোশ্চেন আছে যেটা ডাউট, সেটা আমি একটু ক্লিয়ার করে নিতে চাই এখন একটু, এটা বলার জন্য আর কি। জি বলেন। এখন না, লাস্টের ক্লাসে যদি মানে সুযোগ থাকে আর কি, এখন তো ইয়েতে আছে, মানে আমার ডাউট হলো ভাইয়া, আপনি জুম করেন কম্পিউটারে, একদম ফুললি জুম করেন, দেখা গেছে লেফট সাইড অনেক, জুম করলে লেফট সাইডে অনেকগুলা এন্ট্রি পয়েন্ট দেখা যায়। তখন আমরা কি ওইটাকে রেসপেক্ট করবো? যেমন রানিং ক্যান্ডেল মানে ওই এন্ট্রি পয়েন্টের কাছাকাছি থাকে, তখন কি ওইটা কি আমরা রেসপেক্ট করবো কিনা? আচ্ছা, অ্যান্সার দিতেছি আমি। আপনার ব্যাকগ্রাউন্ডের নয়েজ একটু মিউট থাকেন। আমরা যখন মনে করেন একদম জুম করব, হ্যাঁ, একদম জুম ইন করে ফেলবো, এটা বলছে না উনি? একদম জুম ইন, জুম ইন করার পর আমাদের হুম। যদি লেফট সাইডে কোনো এন্ট্রি পয়েন্ট ভিজিবল থাকে, তো তাহলে আমরা ওটাকে কি রেসপেক্ট দিব কি দিব না, এটা হচ্ছে ওনার কোশ্চেন। আমরা ওটাকে রেসপেক্ট দিব, আমরা তখন কি করব, অ্যাভয়েড করব। যদি আমাদের ভিজিবল কোনো এন্ট্রি পয়েন্টের কাছে মার্কেট থাকে, তাহলে আমরা ওটাকে কি করব, রেসপেক্ট করব। লাইক মার্কেট এখন এই পয়েন্টে এরকম ভাবে যাচ্ছে, তাহলে এই ওয়েবটা আমাদের জন্য বা এই এন্ট্রি পয়েন্ট গুলো আমাদের জন্য কি ভিজিবল, তাই না? আমরা এগুলোকে কি হুম। করব, রেসপেক্ট দিব। বাট আমাদের এসব করতে হবে না যে জুম আউট করলাম, এরপর এখানে মার্ক করলাম, এখানে মার্ক করলাম, এখানে মার্ক করলাম, এগুলো করার প্রয়োজন নাই। কারণ কি দেখেন, এন্ট্রি পয়েন্ট এখানেও ছিল, বাট রিভার্সাল চলে আসছে, তাই না? আমরা অলওয়েজ জুম ইন করার পর রিসেন্টের মধ্যে যেগুলো থাকবে ভিজিবল আমাদের জন্য, চোখের দেখায় যেগুলো দেখতে পাচ্ছি, জুম আউট না করে ওইগুলোকে অলওয়েজ রেসপেক্ট দিব। রেসপেক্ট দিব বলতে কি, মানে এন্ট্রি পয়েন্টের কাছে গেলে যে রুলটা অ্যাপ্লাই করতে হয় ওইটা অ্যাপ্লাই করব। লাইক অ্যাভয়েড করতে হলে অ্যাভয়েড, অ্যাবসেন্স থাকলে কন্টিনিউ। ক্লিয়ার ভাই? ভাই একদম ক্লিয়ার। আচ্ছা, এখন কারেন্টলি মার্কেটে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি, বাট মার্কেটে আমরা কি দেখতে পাচ্ছি, গ্যাপ। বিশাল বড় গ্যাপ। বড় গ্যাপ। এমন গ্যাপ থাকলে আমরা কি করব, ডিরেক্টলি চার্টটাকে সুইচ করে নিয়ে অন্য চার্টে যাব। এই চার্টে আসলাম, এখানেও কোনো অপরচুনিটি নেই। এই চার্টে আসলাম, এখানে প্রিভিয়াস মুভমেন্ট দেখে আমরা যদি আইডেন্টিফাই করি, তাহলে দেখতে পাবো যে সুইং পোজ আমাদের জন্য কি ক্লিয়ার, তাই না? তো এখানে কারেন্টলি আমাদের জন্য মুভমেন্ট প্রিডিকশন আপ ডিরেকশন, নেক্সট ক্যান্ডেলেও আপ ডিরেকশনে, যদি এন্ট্রি পয়েন্টের কাছে না যায়। আর যদি এন্ট্রি পয়েন্টকে ব্রেকডাউনই করে ফেলে, এখানে ভিজিবল এন্ট্রি পয়েন্ট এটা দেখতে পাচ্ছি আমরা লেফট সাইডে,
এটাকে ব্রেক করে ফেললো, বাট ভিজিবল এন্ট্রি পয়েন্ট এটা এরপর, তাই না? এখন এই জোনের মধ্যে যদি ক্লোজিং দিয়ে ফেলে, তাহলে আমরা কি করব? অ্যাভয়েড করব। এখন কারেন্টলি আমরা কি করতে হবে আমাদের? অ্যাভয়েড। অ্যাভয়েড করতে হবে। এক মিনিট একটু হোল্ড করেন। এক মিনিট ভাই। কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, আমরা মার্কেট অ্যাভয়েড করব। অ্যানালিসিস করার মধ্যে ছিলাম। আচ্ছা, এখানে আমাদের অ্যাভয়েড হতে এখন কারেন্টলি সুইং পোজ আমাদের কি ক্লিয়ার? না ক্লিয়ার না, মার্কেটের নেক্সট মুভমেন্ট কোন ডিরেকশনে আসতে পারে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না। আমরা আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং অ্যাভয়েড করবো। এখন যদি এই ক্যান্ডেলটা আপনার এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে ফেলে, অ্যান্ড ভিজিবল কোনো এন্ট্রি পয়েন্ট যদি লাইক ভিজিবল এন্ট্রি পয়েন্ট আমাদের জন্য এটাকেও ব্রেক করে ফেলে, তাহলে আমরা কোন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারবো? ডাউন। ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। ডাউন ডিরেকশনে প্লেস করলাম। তো আপাতত কনসেপ্ট ক্লাস রিলেটেড কারো কোনো ডাউটস আশা করে আর নেই? মার্কেট সিলেকশন থেকে স্টার্ট করে মার্কেটে কোথায় অ্যাভয়েড করব, কোথায় কন্টিনিউ করব, কোন পয়েন্টে কি করতে হবে, আপাতত কনসেপ্ট ক্লাস রেকর্ডিং সবকিছু ক্লিয়ার সবার, আশা করি। চার্ট জি। সিলেকশন থেকে স্টার্ট করে ক্যান্ডেলস এর অর্ডার ফ্লো, বা বুস্টিং স্ট্রাকচার, বা ওয়ান ডিরেকশনাল মার্কেট, কোনো কিছুতে ডাউট আছে মার্কেটে কারো কোনো না। বিষয়? আশা না। করি সবার বা ক্লিয়ার। আচ্ছা একটা ভাইয়া। কোশ্চেন ছিল ভাই। জি, ডাউট ডাউট একজন নাই, একজন তবে করে, এখন ওই যে একজন একজন প্র্যাকটিসটা করে। করে মানে হ্যাঁ, আপনি যে বললেন যে চোখের মধ্যে নিয়ে আসতে হবে তাৎক্ষণিক, কিন্তু এক হুম মিনিটের ক্যান্ডেলে আমাদের ডিসিশন নিতে হবে, হুম হুম। ওটা করতে একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। জয়দেব ভাই কি যেন বলতেছেন? জয়দেব ভাই। ভাই সাগর ভাই আছে গ্রুপে। হ্যাঁ, বলতেছি যে সাগর ভাই আছে গ্রুপে একটা স্ক্রিনশট দিছিল যে ওয়ান সাইড ওয়ান সাইড মার্কেটে যদি অ্যাবসেন্স হয় তাহলে ওটাকে সে অ্যাভয়েড করছে আর কি। মানে ওই ক্ষেত্রে আপনার কি বলেন? ভাই অ্যাবসেন্স আপনি কখনোই অ্যাভয়েড করবেন না, রেঞ্জিং বাদে সব এখন উনি যদি অ্যাভয়েড করে তাহলে ভাই আমার কিছু করার নেই, কারণ আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি। জি ভাই, আরে সেটাই আর ভাই, কি, ওটা তো মানে আমার ভুল কনফিউজ হয়েছিল, আর আমি কি। তো ওই সময় বলে দিছিলাম ভাই। আচ্ছা ভাই। ওটা তো আমারই দেখা ভুল, ওই মার্কেট সিলেকশন ভুল ছিল ভাই আমার এটা। আচ্ছা। আমি তো আর মানুষ, আমার তো ভুল হতে আচ্ছা, পারে ভাই। সমস্যা নাই, এটাতে এত সেন্টিমেন্টালি হতে হবে না যে মানুষ এই টাইপের কিছু। হ্যাঁ বলেন, বাকি কারো কোনো ডাউটস কোনো কনসেপ্ট রিলেটেড? আচ্ছা, শান্ত ভাই, আমরা তো ওপেন এরিয়ার যে কনসেপ্টটা, এটা তো পরে গিয়ে আরো ভালোভাবে ক্লিয়ার হবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এখানে ওপেন আমার এরিয়া কিছু আমরা ডাউট পাওয়ার ছিল অ্যান্ড এটা এক্সেশন দিয়ে ক্যাচ করব। আচ্ছা ভাই, নেক্সট ক্লাস কে তাহলে এক্সশনের উপরে? পাওয়ারই তো পড়াইলাম না, এক্সেশন পড়াই ফেলবো। ও সরি সরি,